ভারতীয় এই দলটার এক্স ফ্যাক্টরকে যখন টি-20 সিরিজের জন্য টিম ইন্ডিয়া দল ঘোষণা করে তখন থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন আইপিএলে গতির ঝড় তোলা মায়াঙ্ক যাদব। 155-156 কিলোমিটার গতিতে নিয়মিত বল করতে পারেন। তার বল, তার এই গতি বাংলাদেশ কিভাবে সামলাবে সেই প্রশ্নের উত্তর খোঁজাটাই জরুরি ছিল। আজকের ম্যাচে পাওয়ার প্লের একেবারে শেষ ওভারটায় বোলিংয়ে আসছেন মায়াঙ্ক যাদব। ব্যাটিংয়ে ছিলেন বাংলাদেশের টি-20 দলটার প্রাণভোমরা তাওহিদ হৃদয়। পাওয়ার প্লের শেষ ওভার, ষষ্ঠ ওভারে একটা রানও নিতে পারেননি তাওহিদ হৃদয়। কথায় আছে বা বলা হয়ে থাকে, যখন প্রতিপক্ষ নামে ভারে অনেক শক্তিশালী হয় আপনাকে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে, অ্যাগ্রেসিভ হতে হবে, প্রতিপক্ষের সেরা বোলারকে টার্গেট করতে হবে। মায়াঙ্ক যাদবকে পুরো ওভারটাই মেডেন দিয়েছেন তাওহিদ হৃদয়, সেটাও পাওয়ার প্লের শেষ ওভারে। ওই জায়গাটাই কিন্তু বলে দেয় মাইন্ডসেটে বাংলাদেশ কতখানি পিছিয়ে আছে এই টিম ইন্ডিয়ার চেয়ে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। হ্যাঁ, অভিজ্ঞতায় বাংলাদেশ দল অনেকখানি এগিয়ে ছিল। বাংলাদেশের স্কোয়াডে থাকা সবার ম্যাচ খেলার অভিজ্ঞতা টিম ইন্ডিয়ার চেয়ে অনেকখানি বেশি ছিল। বাংলাদেশের 15 জন 600-র উপর ম্যাচ খেলেছেন, সেখানে ইন্ডিয়ার পুরো 15 জন মিলিয়ে 400 ম্যাচও কিন্তু খেলতে পারেননি। কিন্তু অভিজ্ঞতা মাঠে কতটুকু কাজে লাগলো? প্রথম ম্যাচের ফলাফল বা স্কোর কার্ড বলছে একেবারেই কাজে লাগেনি। স্কিলের যে পার্থক্য, স্কিলের যে তারতম্য, সেটা মাঠের ক্রিকেটে ভালো মতো ফুটিয়ে তুলেছে টিম ইন্ডিয়া। তৃতীয় সারির টিম ইন্ডিয়া বললেও আসলে ভুল হবে না। বাংলাদেশ টস হেরেছে, বাংলাদেশ আগে ব্যাটিং করেছে। প্রথম ওভারেই লিটন দাস আউট হয়ে গেছেন অ্যাক্রস দ্য লেগ সাইডে একটা শট খেলতে গিয়ে। পারভেজ ইমন, তাকে সুযোগ দেওয়া হয়েছে তানজিদ তামিমকে বসিয়ে, তিনিও বোল্ড হয়ে গেছেন ওই আর্শদীপ সিংয়ের বলেই। এখন দলটা পাওয়ার প্লেতে 39 রান তুলেছে 2 উইকেটে। ভারত পাওয়ার প্লেতে কী করেছে? ভারত পাওয়ার প্লেতে 2টা উইকেট হারিয়েছে, তারা রান তুলেছে 71। বাংলাদেশ যেখানে তুলেছে 39, ভারত তুলেছে 71। তার মানে 32 রানের ব্যবধান ওই পাওয়ার প্লেতেই হয়ে গেছে। টি-20 ক্রিকেটে জিততে হলে, নামে ভারে এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে জিততে হলে আপনাকে শুরু থেকেই অ্যাটাক করতে হবে, সেটা বাংলাদেশ করতে পারেনি। 10 ওভার শেষে কম্প্যারিজনটা যদি তুলি, ওই যে 32 রানের সেই ফারাকটা 42 রান পর্যন্ত নিয়ে গেছে। 106 রান তুলেছে ভারত ওই 10 ওভার শেষে। তো পাওয়ার প্লে বা প্রথম 10 ওভারেই তো খেলা শেষ হয়ে গেছে। বাংলাদেশ ফাইটই করতে পারেনি এই ম্যাচে, যেখানে অভিজ্ঞতায় বাংলাদেশ অনেকখানি এগিয়েছিল। লিটন দাস, পারভেজ ইমনদের কথা বলছিলাম, বা তাওহিদ হৃদয়ের কথাও যদি আসি, ওই যে পাওয়ার প্লে শেষ ওভারটা তিনি মায়াঙ্ক যাদবকে মেইডেন দিয়েছিলেন, সেই চাপে পড়ে এরপরে নিজের উইকেটটা তিনি বিলিয়ে দিয়ে এসেছেন। সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, 38 বছর বয়স হয়েছে। 2026 বিশ্বকাপের পরিকল্পনায় তিনি আছেন কিনা তা নিয়ে অনেক কাটাছেঁড়া হয়েছে। দলের বিপদের সময় ডাউন দ্য উইকেটে গিয়ে চার্জ করতে গিয়ে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন। এখন যারা রান করলেন তাদের কথায় আসি। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, যখন টি-20 ক্রিকেটে আপনি সেট হয়ে যাবেন, আপনাকে ইনিংসটা বড় করতে হবে। আপনি শুরুতে যখন বল কনজিউম করে ফেলেছেন, আপনাকে পরে গিয়ে সেটা পুষিয়ে দিতে হবে। নাজমুল হোসেন শান্ত সেটা করতে পেরেছেন না, তিনি সেটা করতে পারেননি। 25 বলে 27 রানের ইনিংসটা বাংলাদেশের জন্য খুব উপকারী কিছু হয়ে ওঠেনি। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান করেছেন মেহেদী হাসান মিরাজ, যাকে সাকিব আল হাসানের জায়গায় বাংলাদেশ ক্রিকেট দল টি-20 ক্রিকেটে না সব ফরম্যাটেই বিবেচনা করছে। মেহেদী হাসান মিরাজ 35 রান করেছেন 32 বল মোকাবেলা করে। তিনিও কি তার রোলটা ঠিকঠাক মতো আদায় করতে পেরেছেন? হ্যাঁ, টপ স্কোরার তিনি, তবে তার ইনিংসটা কি বাংলাদেশকে কোনো একটা পর্যায়ে পৌঁছাতে পেরেছে? মনে হচ্ছে না। যখন টেল এন্ডারদের নিয়ে মিরাজ ব্যাটিং করছিলেন, সাকিব 5 নম্বরে ব্যাটিং করেন, মিরাজ কিন্তু 7 নম্বরে ব্যাটিং করেছেন। 7 নম্বরে যখন আপনি ব্যাটিং করবেন, তখন আপনাকে টেল এন্ডারদের নিয়েই লড়াই করতে হবে। সেই কাজটাও মিরাজ কতটুকু করতে পেরেছেন? তিনি কিন্তু নিয়মিত ওই তাসকিন, মুস্তাফিজ বা শরীফুলদের দিয়ে স্ট্রাইক নিয়েছেন। শেষ ওভারে গিয়ে বাংলাদেশ অল আউট হয়ে গেছে 1 বল বাকি রাখতে, এবং মেহেদী হাসান মিরাজ শেষ ওভারে গিয়েও মুস্তাফিজকে স্ট্রাইক দিয়েছেন। মুস্তাফিজ আর্শদীপের বলে ক্লিন বোল্ড হয়েছেন। সে কারণে বাংলাদেশ কিন্তু পুরো 20 ওভারও আসলে খেলতে পারেনি। শেষ ওভারটা কি আসলে মিরাজ নিজে স্ট্রাইক নিতে পারতেন না? ওই কনফিডেন্সটা কি তার মধ্যে আসলে ছিল না? তো এই মাইন্ডসেটের এই প্রবলেমগুলোই কিন্তু বাংলাদেশকে এই ম্যাচ থেকে অনেকখানি ছিটকে দিয়েছে। টি-20তে ভারত একটা নতুন দল, একেবারে আনকোর একটা দল নিয়েই তারা এই সিরিজটা খেলছে। টেস্ট ক্রিকেট খেলা কোনো ক্রিকেটার নেই। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারা অবসর নিয়েছেন।
তারপরও আইপিএল খেলে এই ক্রিকেটাররা কতটা নিজেদেরকে মানিয়ে নিয়েছেন, পরিণত করেছেন, সেই পার্থক্য কিন্তু বাংলাদেশ প্রথম ম্যাচে আসলে টের পেল। তো যখন আপনি এই ধরনের মিডিওকার স্কোর করবেন বা পাওয়ার প্লেতেই দুই দলের পার্থক্য আমরা বলছিলাম, বা প্রথম 10 ওভারের খেলাটা শেষ হয়ে গেছে, সেকেন্ড ইনিংস আসলে তেমন কিছু ছিলই না, মুস্তাফিজ, তাসকিন, শরীফুলরা ফাইট করতে পারেনি, ফাইট করার মতো পুঁজি স্কোর কার্ডে জমা ছিল না। তারপরও ভারত কিন্তু তাদের ইন্টেন্টটা পরিষ্কার করে দিয়েছে। 49 বল বাকি থাকতে তারা ম্যাচটা জিতেছে। আস্কিং রান রেট বা রিকোয়ার্ড রান রেট 6-এর খানিকটা বেশি ছিল, তারা পুরো ইনিংস জুড়ে 10-এর ওপরে রান তুলেছে। আস্কিং রান রেটটা তারা মেনটেন করেছে। হার্দিক পান্ডিয়া বা সূর্যকুমার যাদব বা অভিষেক শর্মা সবাই কিন্তু হাই স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং একটা বার্তাও দিয়ে দিয়েছেন পরের দুটো ম্যাচও বাংলাদেশের জন্য মোটেও সহজ হবে না, বাংলাদেশের জন্য কাজটা কঠিনই হতে যাচ্ছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ইন্ডিয়ার পার্থক্যটা দুটো টেস্টেই ভারত পরিষ্কার করে ফুটিয়ে তুলেছে এবং এই প্রথম টি-20 ম্যাচটাতে ওই যে কথায় আছে যে ফরম্যাট যতটা ছোট হয়ে আসে, পার্থক্য দুই দলের, ছোট বা বড় দলের পার্থক্য কমে আসে, এই টি-20তেও যে পার্থক্যটা অনেক বেশি প্রথম ম্যাচ শেষে, সেটাই হয়তো টের পাচ্ছে টিম বাংলাদেশ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.